নমস্কার, আমার নাম ডক্টর সুপ্রতিম ভট্টাচার্য। আমি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল এবং অ্যাপোলো ক্যান্সার সেন্টারে কনসালটেন্ট অঙ্কোসার্জন অ্যান্ড রোবোটিক সার্জন। আজকে আমাদের বক্তব্যের বিষয়বস্তু কোলোরেক্টাল ক্যান্সার। মার্চ মাসকে ধরা হয় কোলোরেক্টাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। আর কোলোরেক্টাল ক্যান্সার এমন একটি ক্যান্সার যেটা যদি তাড়াতাড়ি ডায়াগনোস এবং ডিটেক্ট করা যায় এবং চিকিৎসা করা যায় তাহলে ইট কামস উইথ আ ভেরি গুড আউটকাম। এবং এটা তখনই করা সম্ভব যখন আমরা বুঝতে পারবো যে কোলোরেক্টাল ক্যান্সারের আর্লি সাইনস অ্যান্ড সিমটমস কী কী এবং আমাদের এই ব্যাপারে অ্যাওয়ারনেস বাড়বে। এটা ইম্পর্টেন্স কোলোরেক্টাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ মার্চ মাসে। তো টু স্টার্ট উইথ কোলোরেক্টাল ক্যান্সার কাকে বলা হয়? কোলোরেক্টাল ক্যান্সার হচ্ছে সেই সমস্ত ক্যান্সার যেগুলো কোলন এবং রেকটাম মানে লার্জ ইন্টেস্টাইনের দু রকমের পার্ট থাকে, যেটা ফার্স্ট পার্ট সেটাকে কোলন বলা হয় এবং দ্বিতীয় পার্ট যেটা সেটাকে রেকটাম বলা হয়। এইখান থেকে যে সমস্ত ক্যান্সার তৈরি হয় তাদের সব মিলিয়ে সামগ্রিকভাবে কোলোরেক্টাল ক্যান্সার বলা হয়। দ্বিতীয় হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সারের কী কারণ, কী কারণ থেকে কোলোরেক্টাল ক্যান্সার হতে পারে। তো সাধারণত যেটা দেখা যায় যে কোলোরেক্টাল ক্যান্সারের একটা কারণ হচ্ছে বেশি বয়স, কারণ 50s আগে কোলোরেক্টাল ক্যান্সার হওয়াটা খুব আনলাইকলি, কারোর যদি না ফ্যামিলি হিস্ট্রি থাকে। তো ফ্যামিলি হিস্ট্রি যার জন্য খুব ইম্পর্ট্যান্ট যে আপনার ফ্যামিলিতে মানে ফার্স্ট এবং সেকেন্ড ডিগ্রি রিলেটিভ যাদেরকে বলা হয় তাদের মধ্যে যদি কোলন বা রেকটাম ক্যান্সারের কোনো হিস্ট্রি থাকে তাহলে সেটা খুব সিগনিফিক্যান্ট ফাইন্ডিং, কারণ সেক্ষেত্রে কোলোরেক্টাল ক্যান্সার ইনসিডেন্স বাড়ে। আর সেটা যদি না থাকে তাহলে সাধারণত 50 বছরের আগে কোলোরেক্টাল ক্যান্সার ধরা পড়ে না। সেকেন্ড কারণ সেটা হচ্ছে যে ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশন, যেটা আমি বললাম। অনেকের বিশেষ কিছু হেরিডিটারি ক্যান্সার সিনড্রোমস থাকে যেগুলো কোলোরেক্টাল ক্যান্সারের সঙ্গে অ্যাসোসিয়েটেড, যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য লিঞ্চ সিনড্রোম বা হেরিডিটারি নন পলিপোসিস কোলোরেক্টাল ক্যান্সার সিনড্রোম এবং ফ্যামিলি অ্যাডেনোমাটাস পলিপোসিস সিনড্রোম। এই সমস্তগুলোতে আরও কিছু সিনড্রোমস আছে যেগুলোর সাথে কোলোরেক্টাল ক্যান্সার অ্যাসোসিয়েটেড। এগুলোতে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে আর্লি কোলোরেক্টাল ক্যান্সার ডিটেক্টেড হয়, মানে ধরুন কারোর 15 বছর বয়স, 20 বছর বয়স, 30 বছর বয়স, এরকম কম বয়সের অনেক পেশেন্ট আমাদের কাছে কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে আসে। এবং সাধারণত এত কম বয়সে যদি কোলোরেক্টাল ক্যান্সার ডিটেক্টেড হয় সেক্ষেত্রে আমরা ফ্যামিলি হিস্ট্রির উপর স্ট্রেস দিই, কারণ এত কম বয়সে সাধারণত কোলোরেক্টাল ক্যান্সার হওয়া উচিত নয়। এছাড়া যেগুলো উল্লেখযোগ্য কারণ কোলোরেক্টাল ক্যান্সারের তার মধ্যে হচ্ছে ফুড হ্যাবিটের মধ্যে ধরুন লেস ফাইব্রাস ডায়েট মানে শাকসবজি কম খাওয়া বা খুব বেশি মিট ইনটেক, প্রসেসড মিট ইনটেক, এই সমস্তগুলো দেখা যায় যে কোলোরেক্টাল ক্যান্সার ইনসিডেন্স ইনক্রিজ করতে হেল্প করে। সেডেন্টারি লাইফস্টাইল মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হওয়া এবং সেন্ট্রাল ওবেসিটি, এগুলো কোলোরেক্টাল ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত। তারপরে ধরুন হেভি স্মোকিং, হেভি অ্যালকোহল কনজামশন, এগুলো কোলোরেক্টাল ক্যান্সারের সঙ্গে লিঙ্কড। তো সাধারণত এর জন্য আমরা যেরকম ধরনের অ্যাডভাইস পেশেন্টদের দিয়ে থাকি সেগুলো হচ্ছে যে যদি ফ্যামিলি হিস্ট্রিতে কোলোরেক্টাল ক্যান্সার থাকে সেক্ষেত্রে আমরা বলি যে অ্যাক্টিভিটির মধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাতে বেশি হয়, বেশি এক্সারসাইজ করা, ওয়েট কন্ট্রোল করা, স্মোকিং কাট ডাউন করা, অ্যালকোহল কনজামশন একটু কমিয়ে দেওয়া বা হাই ফাইবার ডায়েট, শাকসবজি বেশি খাওয়া, প্রসেসড মিট কম খাওয়া, এইগুলো হচ্ছে বা ফ্রুটস বেশি খাওয়া, এই সমস্তগুলো করলে কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকে। একটা জিনিস আমাদের বুঝতে হবে যে হাই রিস্ক কাদের ক্ষেত্রে থাকে কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার, এবং সেটার জন্য যেটা জানার প্রয়োজন যে অ্যাভারেজ রিস্ক কাকে বলে। তো কোনো রোগীর যদি 50 বা তার উপরে বয়স থাকে এবং তার যদি পার্সোনালি কোনো পলিপের হিস্ট্রি না থাকে এবং কোলোরেক্টাল ক্যান্সার হিস্ট্রি না থাকে এবং যদি কোনো রকম পায়খানার সাথে ব্লাড বেরোনো বা এরকম কোনো সিমটমস না থাকে তাহলে তাদেরকে বলা হয় অ্যাভারেজ রিস্ক। এবং সে সমস্ত রোগীর ক্ষেত্রে কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা অ্যাভারেজ পপুলেশনে যেরকম রিস্ক একই রকম হয়, বেশি হয় না। এই সব কটা ক্রাইটেরিয়া যদি মিট না করে, মানে ধরুন কারোর পলিপ বা ক্যান্সারের প্রিভিয়াস হিস্ট্রি আছে বা পায়খানার সাথে ব্লাড বেরোনোর হিস্ট্রি আছে, এই সমস্তগুলো যদি হয় সেক্ষেত্রে কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার ইনসিডেন্স কিন্তু বাড়তে পারে। সেক্ষেত্রে আমাদের যেটা বুঝতে হবে যে আমরা কী করে আর্লি ডায়াগনোসিস করতে পারি, এবং দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স অফ স্ক্রিনিং প্রোগ্রাম ইন কোলোরেক্টাল ক্যান্সার। স্ক্রিনিংয়ের যে সমস্ত গাইডলাইন্স আমরা ফলো করি
সেগুলো ইউনাইটেড স্টেটস বেসড গাইডলাইন ইউএসএফটিএ বলে এক ধরনের সংস্থা আছে, ইউএস প্রিভেন্টিভ সার্ভিস টাস্ক ফোর্স, এবং আমেরিকান ক্যান্সার সোসাইটি, এরা যেটা রেকমেন্ড করে যে 45 অ্যান্ড বিয়ন্ড এই এজ থেকে কোলোরেক্টাল ক্যান্সারের স্ক্রিনিং শুরু করা উচিত। এবং সেক্ষেত্রে নানা রকমের টেস্ট করা যায়, কিছু স্টুলের টেস্ট করা যায়, যেরকম স্টুলের মধ্যে ব্লাড আছে কিনা সেটা বোঝার জন্য ফিকাল অকাল্ট ব্লাড টেস্ট এফওবিটি বা ইমিউনোকেমিক্যাল টেস্ট মানে এফআইটি, এগুলো করা যায়। এগুলো যদি স্টার্ট করতে হয় তাহলে প্রত্যেক ইয়ারে একবার করে এটা করা উচিত। আর তার সঙ্গে ফিকাল ডিএনএ টেস্ট করা যায়, যেটা 3 বছরে একবার করে করা যায়। আর তার সাথে কিছু স্কোপিজ করা যায়, যেমন সিগময়েডোস্কোপি, কোলোনোস্কোপি, এগুলো নানা রকমের ক্যামেরা ঢুকিয়ে পরীক্ষা করা। সিগময়েডোস্কোপি এভরি 5th ইয়ারলি এবং কোলোনোস্কোপি এভরি 10th ইয়ারলি করা যায়। তো এইগুলো করলে যেটা দেখা যায় যে কোলোনিক ক্যান্সার ডিটেকশনের চান্সেস অনেক ইনক্রিজ করে, এবং স্বভাবতই যদি তাড়াতাড়ি ক্যান্সার ডিটেক্টেড হয় সেগুলোর প্রগনোসিস অনেক ভালো হয়। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে সিমটমস অফ কোলোরেক্টাল ক্যান্সার। কোন কোন লক্ষণ থেকে আপনি বুঝতে পারেন যে আপনার কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। যেগুলো খুব কমন সিমটম কোলোরেক্টাল ক্যান্সারে, তার মধ্যে হচ্ছে পায়খানার সঙ্গে ব্লিডিং হওয়া, মানে পায়খানার সাথে ব্লাড একসাথে বেরোনো, এবং তার সঙ্গে ধরুন অল্টার্ড বাউল হ্যাবিট বলি আমরা, মানে ধরুন প্রত্যেকের পায়খানার একটা বিশেষ ট্রেন্ড থাকে, ধরুন কারোর দিনে 2 বার, কারোর দিনে 3 বার, কারোর দিনে 1 বার। তো সেটা যে হ্যাবিটটা ছিল সেটার থেকে চেঞ্জ হওয়া, মানে ধরুন হট করে আপনার কনস্টিপেশন হচ্ছে বেশ কিছুদিন ধরে, বা লুজ স্টুল হচ্ছে, আগে 3 বার করতেন এখন হয়তো 5 বার 6 বার হচ্ছে, বা যখন পায়খানা করছেন তখন আপনার মনে হচ্ছে যে পুরো ক্লিয়ার হচ্ছে না, ভেতরে কিছুটা থেকে যাচ্ছে, পুরো এগোতে অসুবিধা হচ্ছে, বা খুব সরু স্ট্রিম আসছে পায়খানা, ঠিক আছে, আপনার মনে হচ্ছে আগে যেরকম স্ট্রিম ছিল এখন ততটাও নেই। তো এই সমস্তগুলো যদি হয়, এগুলো ইন্ডিকেট করতে পারে যে আন্ডারলাইং ম্যালিগন্যান্সি কিছু থাকে। তাছাড়া অনেক সময় এটা হয় যে স্পেশালি যেগুলো রাইট কোলোনিক ক্যান্সার, সেখানে আমরা সেগুলো ব্লিড করার চান্সেস খুব বেশি হয়, সেখান থেকে অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। তো হট করে যদি ব্লাড শরীরে কমে যায় তাহলে সেটা একটা মানে চিন্তার বিষয় অবশ্যই। তাছাড়া পেটে ধরুন পেন হওয়া, পেট ফুলে যাওয়া, ওজন কমে যাওয়া, খিদে না পাওয়া, এইগুলো কোলন ক্যান্সারের সঙ্গে অনেক সময় সম্পর্কিত হয়। কি করে আমরা বুঝতে পারবো যে কোলন ক্যান্সার হয়েছে বা রেকটাল ক্যান্সার হয়েছে, মানে কি টেস্ট করে বোঝা যায়? সাধারণত আমাদের কাছে যখন পেশেন্টরা আসে তখন মোস্ট কমন যে পরীক্ষাটা নিয়ে আসা হয় সেটা হচ্ছে একটা পেটের আলট্রাসোনোগ্রাফি, যেটা হচ্ছে ইউজুয়ালি সব থেকে তাড়াতাড়ি করানো হয়, সব থেকে নন ইনভেসিভ মডালিটি বলে, এবং খুব ইজিলি অ্যাভেলেবল। তো আলট্রাসাউন্ড অ্যাবডোমেন করলে আমরা বোঝা অনেক সময় সম্ভব হয় কোলন ক্যান্সার আছে কিনা বা রেকটাল ক্যান্সার আছে কিনা, কিন্তু সেটা খুব নন স্পেসিফিক, মানে আলট্রাসাউন্ডে খুব ভালো ডিটারমাইন করা যায় না যে কতটা ক্যান্সার আছে বা কীরকম কী ট্রিটমেন্ট করলে ভালো। তো সেক্ষেত্রে হচ্ছে ইউজুয়ালি আলট্রাসাউন্ডের পরে আমরা একটা কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান বা সিসিটি যেটাকে বলা হয় অ্যাবডোমেন পেলভিস, সেটা আমরা করি সাধারণত, যেটা কোলন ক্যান্সারের জন্য করা হয়। রেকটাল ক্যান্সারের জন্য সেরকম স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ইমেজিং মডালিটি হচ্ছে এমআরআই, সেটাও কন্ট্রাস্ট দিয়ে করতে হয়। তো সেক্ষেত্রে এইগুলো করলে আমরা বুঝতে পারি যে ক্যান্সার কোথায় আছে এবং সেটা কতটা স্প্রেড করেছে এবং সেটা কীরকমভাবে ট্রিট করলে আইডিয়ালি ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হবে। তার সাথে হচ্ছে কিছু ব্লাড ইনভেস্টিগেশন আছে, যেমন কার্সিনোএমব্রায়োনিক অ্যান্টিজেন বা সিইএ, এইটা করে আমরা বুঝতে পারি যে শরীরে কোলন বা রেকটাল ক্যান্সারের কতটা বার্ডেন আছে, এবং তার সাথে আমাদের আরও যে জিনিসটা দেখতে হয় যে কতটা ক্যান্সার স্প্রেড করেছে। তো যার জন্য অনেক সময় চেস্ট সিটি বা পেট সিটি এরকম ধরনের টেস্ট আমাদের করতে হয়। আর তার সাথে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সার যদি সাসপেক্টেড হয় তাহলে সেটা ক্যান্সারের কিছু বিশেষ টাইপ থাকে, সেটা কোন ধরনের ক্যান্সার বা সেটার গ্রেড কীরকম, এইগুলো যখন বুঝতে হয় তো সেটার জন্য বায়োপসি করার প্রয়োজন হয়ে পড়ে, এবং সেখানে কোলোনোস্কোপির ইম্পর্টেন্স আসে। তো আমরা সাধারণত ফুল লেন্থ কোলোনোস্কোপি করাই, যেখানে একদম পুরো লার্জ ইন্টেস্টাইনের পুরোটার যেটা লিউমেন থাকে তার ভিতরে ক্যান্সার কতটা স্প্রেড করেছে বা কোনো অবস্ট্রাকশনের ফিচার্স কিছু আছে কিনা, ব্লিডিং কিছু আছে কিনা, এইগুলো হেল্প করতে সাহায্য করে, এবং কোলোনোস্কোপির অ্যাসিস্ট্যান্সে আমরা সেখান থেকে বায়োপসি নিয়ে আমরা বুঝতে পারি যে কোন ধরনের এবং কোন গ্রেডের ক্যান্সার। নেক্সট, চিকিৎসা কী ট্রিটমেন্ট করা উচিত। সাধারণত কোলোরেক্টাল ক্যান্সারকে আমরা 3 ভাবে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে লোকালাইজড ক্যান্সার, মানে যেখান থেকে অরিজিনেট করছে তার মধ্যেই আছে। সেকেন্ড ইজ রিজিওনাল ক্যান্সার, মানে
কোলোরেক্টাল ক্যান্সার সেখান থেকে স্প্রেড করে কাছাকাছি আমরা লিম্ফ নোড বলি সেখানে স্প্রেড করে গেছে। এবং থার্ড হচ্ছে স্টেজ 4 ক্যান্সার, যেগুলো ডিস্টেন্ট মেটাস্টাসিস হয়ে যায়, মানে ধরুন কোলোরেক্টাল অরিজিন করে তারপর সেটা অন্যান্য জায়গায় লিভার বা লাং এসব জায়গায় স্প্রেড করে গেছে, এগুলোকে স্টেজ 4 ক্যান্সারের মধ্যে ধরা হয়। সাধারণত স্টেজ 1 থেকে স্টেজ 3 কোলনিক ক্যান্সার সেগুলোকে আমরা প্রথমে অপারেটিভ ইন্টারভেনশন এদের জন্য নেওয়া হয়, প্রথমে অপারেশন করে সেটাকে বাদ দিয়ে দিতে হয় এবং দেওয়ার পরে তারপরে আমরা দেখি যে ফাইনাল হিস্টোলজি কী আছে এবং সেটার উপর আমরা স্টেজিং করতে পারি। এবং ফাইনাল স্টেজিং যেটা দেখা হয় তার উপর ডিপেন্ড করে যে আমরা নেক্সট কীরকম ধরনের ট্রিটমেন্ট দেবো। সাধারণত স্টেজ 1 বা লো স্টেজ 2 যে সমস্ত ক্যান্সার সেখানে কিমোথেরাপি দেওয়ার প্রয়োজন, অ্যাডজুভেন্ট সেটিং মানে অপারেশনের পরে কিমোথেরাপি দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু যদি তার থেকে হায়ার স্টেজ হয় তাহলে কিমোথেরাপি দিতে হয়। স্টেজ 4 ক্যান্সার সেগুলো সাধারণত কীরকম ধরনের ক্যান্সার, অবস্ট্রাকটিভ বা ব্লিডিং সিমটমস কিছু আছে কি না এবং সেগুলো অন্য কোনো জায়গায় কোথায় স্প্রেড করেছে, কতটা স্প্রেড করেছে সেগুলোর উপর ডিপেন্ড করে যে আমরা কী ট্রিটমেন্ট দেব। আর রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত যদি এটা স্টেজ 2 বা স্টেজ 3 হয় তো সেক্ষেত্রে আমরা প্রথমে কিমো এবং রেডিয়েশন থেরাপি একসাথে দিই, তারপর সেই টিউমারটা কিছুটা শ্রিঙ্ক করে তারপর আমরা অপারেশন করি, তারপর আমরা কিমোথেরাপি দিই। এবারে কোলোরেক্টাল ক্যান্সারের জন্য যে সমস্ত অপারেশন করা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিনিমাল ইনভেসিভ সার্জারি এবং রোবটিক সার্জারি। এখানে সাধারণত যেটা করা হয় সেটা হচ্ছে পেট না কেটে পেটের মধ্যে কিছু হোলস করে ক্যামেরা ইন্ট্রোডিউস করে আমরা অপারেশন করতে পারি। এরকম ধরনের পদ্ধতিতে অপারেশন করলে দেখা যায় যে অনেক রকমের সুবিধা পাওয়া যায়, যেমন ইন্ট্রাঅপারেটিভ ব্লাড লস, ব্লাড ট্রান্সফিউশনের চান্সেস খুব কম থাকে, ইমিউন সিস্টেমের উপর ইম্প্যাক্ট অনেক কম হয় এবং অনেক প্রিসাইজলি অপারেশন করা যায়, পেশেন্টের পেন অনেক কম হয়, হসপিটাল স্টে অনেক কম হয়, অনেক তাড়াতাড়ি আপনি অপারেশনের পরে আপনার প্রি অপারেটিভ কার্যক্ষমতা যে কাজ আপনি করতেন সেখানে আপনি ফিরতে পারেন। ফাইনালি যেটা নিয়ে কথা বলা সেটা হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সারের প্রগনোসিস কীরকম। প্রগনোসিস বলতে আমরা সাধারণত মেন করি যে লাইফ এক্সপেক্টেন্সি কতটা হতে পারে এবং এখানে যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যদি আর্লি যে কোনো ক্যান্সারের মতো কোলোরেক্টাল ক্যান্সার যদি আর্লি ডিটেকশন করা সম্ভব হয় এবং সেটা যদি প্রপারলি ট্রিট করা হয় তাহলে সেক্ষেত্রে পেশেন্টের কিওর হওয়ার চান্সেস খুব হাই, কারণ কোলোরেক্টাল ক্যান্সারকে ধরা হয় সাধারণত সেই সব ক্যান্সারের মধ্যে যাদের প্রগনোসিস খুব ভালো হয়। তো সেক্ষেত্রে যদি রিজিনাল বা লোকো রিজিনাল ক্যান্সার হয়, সাধারণত স্টেজ 1 বা স্টেজ 2 ক্যান্সার এগুলোতে আমরা 5 ইয়ার লাইফ এক্সপেক্টেন্সি বা 5 ইয়ার সার্ভাইভাল রেট ইট গোজ বিয়ন্ড 90%। তো 100 জনের মধ্যে 90 জন লোক 5 বছরের ওপরে লাইফ এক্সপেক্ট করতে পারেন যদি আর্লি স্টেজে কোলোরেক্টাল ক্যান্সার ডিটেক্টেড হয় এবং সেটা যদি প্রপারলি চিকিৎসা করা সম্ভব হয়। সেক্ষেত্রে স্টেজ 3 ক্যান্সার যেগুলো ধরুন হচ্ছে লিম্ফ নোডে স্প্রেড করে গেছে, সেরকম ধরনের ক্যান্সারে আমরা কিউরেটিভ ইন্টেন্ডেড ট্রিটমেন্ট করি এবং সেক্ষেত্রে লাইফ এক্সপেক্টেন্সি কামস ডাউন টু সামওয়াট অ্যারাউন্ড 70% আফটার দি এন্ড অফ 5 ইয়ার্স। এবং স্টেজ 4 ক্যান্সার সেখানেও নানা রকমের চিকিৎসা পদ্ধতি এখন এসে গেছে। উই হ্যাভ ইমিউনোথেরাপি বা কিমোথেরাপির অনেক অ্যাডভান্সেস হয়েছে। এই সমস্ত করে আরও কিছু বিশেষ ধরনের কিমোথেরাপি আমরা ইউজ করি, হাইপেক বা এরকম ধরনের মোডালিটি যেগুলো হচ্ছে পেটের ভেতরে পেরিটোনিয়াল স্প্রেড হয়ে আমরা ইউজ করার অপশন থাকে এবং সেখানেও সাধারণত সেগুলো সার্ভাইভাল ইনক্রিজ করতে হেল্প করে। তবে সাধারণত স্টেজ 4 ক্যান্সারের প্রগনোসিস খুব একটা ভালো না, 5 ইয়ার রেট ধরুন ইট কামস ডাউন টু অ্যাবাউট 20-30% এরকম হয়। তো এত কিছু বলে আমি যেটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে যে সব ক্যান্সারের মতোই কোলোরেক্টাল ক্যান্সার যদি তাড়াতাড়ি ডিটেক্টেড হয় তাহলে ট্রিটমেন্ট অপশনস আর দেয়ার, কিউরেটিভ ইন্টেন্ট ট্রিটমেন্ট অপশনস আর দেয়ার। তো সেই জন্য আপনার যদি মনে হয় যে আপনার যে সমস্ত সিমটমস লক্ষণ আমি বললাম সেরকম ধরনের লক্ষণ কিছু আছে তাহলে আপনার যিনি প্রাইমারি ফিজিশিয়ান তাকে কনসাল্ট করুন এবং প্রপারলি চিকিৎসা করান। এবং সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, উইদাউট এনি ফার্দার ডিলে কনসাল্ট অ্যান অনকোলজিস্ট যিনি ক্যান্সারের চিকিৎসা করেন এবং যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা শুরু করুন। ধন্যবাদ।